আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব আমরা সেটা হলো আমাদের লুইস ডট গঠন। ঠিক আছে, মাধ্যমিক পর্যন্ত বাচ্চাদের সিলেবাসে এই টপিকটা থাকেই যে লুইস ডট গঠন কি, লুইস ডট গঠন। ঠিক আছে, তো লুইস ডট গঠনে আমরা দুটো শব্দ পাচ্ছি, যেমন লুইস আর একটা হলো ডট। ডট মানে আমরা জানি একটা বিন্দু। ঠিক আছে, লুইস হলো আমাদের এই গঠনটা যে বিজ্ঞানী প্রবর্তন করেন। ঠিক আছে, ওনার নাম হলো জি.এন. লুইস। জি.এন. লুইস, ওনার নাম থেকেই এসছে আমাদের লুইস ডট গঠন। ঠিক আছে, লুইস ডট জিনিস কি, কি ডট? এখানে হলো যে এই ডট যেটা লেখা আছে যে ইলেকট্রনগুলোকে ডট হিসেবে ধরা হয়। আমাদের একটা পরমাণুর গঠনে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলোকে আমরা ডট হিসাবে ধরি, বিন্দু হিসাবে, সেগুলোকেই বলি লুইস ডট। ঠিক আছে, এবার এই লুইস ডটের প্রয়োগ কোথায়? এই লুইস ডটের প্রয়োগ অনেক জায়গায় আছে। ঠিক আছে, যেমন প্রথম তো একটা পারমাণবিক গঠন যে থাকে সেটা আমরা দেখাতে পারি একটা পরমাণুর এই লুইস ডটের সাহায্যে। আবার পরমাণু থেকে যে যে জিনিস তৈরি হয়, যেমন একটা পরমাণু আছে, পরমাণু থেকে একটা কি তৈরি হতে পারে, ওই পরমাণুটার অণু তৈরি হতে পারে। ঠিক, এবার পরমাণুটা থেকে আবার একাধিক পরমাণু দিয়ে কিন্তু যৌগ গঠিত হতে পারে। ঠিক আছে, এবার এই যৌগটা দুই প্রকার হতে পারে, একটা আয়নীয় যৌগ হতে পারে, আবার একটা সমযোজী যৌগ হতে পারে। ঠিক আছে, তার মানে পরমাণু একটা অণু গঠন করতে পারে, আবার যৌগ গঠন করতে পারে অনেকগুলো পরমাণু মিলে, সেটা যৌগ আয়নীয় হতে পারে, সমযোজী হতে পারে। বোঝা গেল? আর একটা পরমাণু তো নিজস্ব গঠন থাকে। যেমন এবার আমি উদাহরণ দেব, এই সবগুলো বুঝাবো আমরা উদাহরণের সাহায্যে বুঝবো। যেমন আমি একটা গঠন নিলাম, প্রথমে তো সোডিয়াম পরমাণু নিলাম Na। এবার আমরা জানি সোডিয়ামে পরমাণু ক্রমাঙ্ক কত, 11। ঠিক আছে, তাহলে 11টা কি থাকে, প্রোটন থাকে। এবার আমরা জানি একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে অতগুলো কি থাকে, ইলেকট্রনও থাকে। ইলেকট্রন কোথায় থাকে, বাইরে নানান কক্ষপথে ঘোরাফেরা করে। এবার আমরা জানি ইলেকট্রন বিন্যাস কীভাবে লিখতে হয়, প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম 2টো, তারপরটাতে 8টা, তাহলে কটা ইলেকট্রন হলো, মোট 10। তার মানে তৃতীয় কক্ষপথে কি থাকবে, একটা ইলেকট্রন, হয়ে গেল 11। বোঝা গেল? এবার এটাকে আমরা লিখি গঠনে যে সোডিয়ামের নিউক্লিয়াসে কি লিখি, যে 11টা প্রোটন থাকে, তা প্লাস লিখতে পারি আমরা এরকম করে, প্লাস কোন 11টা। এবার আমরা যেমন জানি নিস্তরিত মানে নিউট্রন 12টা থাকে। আর এখানে কি 3টা কক্ষপথ আমার, কে এল এম, 3টা কক্ষপথ আমরা এঁকে দিই, কে এল এম। কেতে 2টো থাকবে। ও হ্যাঁ, আমরা একটা জিনিস করব কি, যে ইলেকট্রনগুলো যখন দেখাবো আমরা মনে রাখবো যে যেগুলো ইলেকট্রন যেগুলো কক্ষপথে আবর্তন করে ওরা জোড় হিসেবে থাকে। ঠিক আছে, ইলেকট্রন জোড়া হিসেবে থাকে, তাই জোড়া জোড়া করে দেখাবো। তাহলে 2, তাহলে এখানে 8টা, 2 4 6 8, আর এই তৃতীয় কক্ষপথে একটা। বোঝা গেল? তাহলে এগুলো এই ডটগুলো এক একটা কি, এক একটা ইলেকট্রন বোঝায়। তাহলে এটাও লুইস ডটের একটা পরমাণুর উদাহরণ হয়ে গেল, পরমাণুর গঠন। এবার বলেছে একটা পরমাণু যখন অণু তৈরি করে, যেমন সোডিয়ামের তো পরমাণু জাত অণুও তাই। অ্যাকচুয়ালি আমি অন্য একটা নিয়ে নিই, যেমন অক্সিজেন নিয়ে নিই, অক্সিজেন পরমাণু। তাহলে অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত, 8। তাহলে আমরা জানি প্রোটন কটা থাকবে, 8টা, তাহলে ইলেকট্রনও থাকবে 8টা। ঠিক আছে, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কী হবে, 2 6। তাহলে প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 6টা। ঠিক আছে, এবার মনে রাখতে হবে যখন আমরা বন্ধন গঠন করি, কারণ অক্সিজেন পরমাণু O2, 2টো পরমাণু কি হচ্ছে, পরস্পরের সঙ্গে বন্ধনে আবদ্ধ হবে। আমরা জানি এটা সমযোজী বন্ধন হয়। তো বন্ধনে অংশগ্রহণ শুধুমাত্র বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলোই করে। এটা যদি কে হয়, যদি এল হয়, তাহলে কোন কক্ষপথ বন্ধনে অংশগ্রহণ করবে, এল কক্ষপথ। ঠিক আছে, সর্ববহিস্থ কক্ষপথটাই বন্ধনে অংশগ্রহণ করে। তাহলে সর্ববহিস্থ কক্ষপথে কি আছে, 6টা। এরকমই আমরা কি করব, 2টো অক্সিজেন পরমাণু নিউক্লিয়াস নেব। যেমন এখানে আমি নিউক্লিয়াস ধরলাম, এটা এখানে শুধু লিখে দিলাম ও,
এটা অক্সিজেন বোঝানোর জন্য, ঠিক আছে। তো সর্ববহিস্থ কক্ষপথটা আমি লিখব, একটা দাগ দিয়ে সর্ববহিস্থ কক্ষপথ লিখব। তাহলে এখানে কটা আছে? 6টা। তাহলে আমি এখানে 2টো রাখলাম, এদিকে জোড়ায় রাখবো। আমি বলেছি জোড়ায় রাখতে হবে ইলেকট্রনগুলো। আরেকটা ও পরমাণু সিমিলারলি আঁকবো। এটা কিন্তু নিউক্লিয়াস, ঠিক আছে, এটা কোনো কক্ষপথ না, এই বাইরেরটা কক্ষপথ। তাহলে এখানেও 6টা, এই 2টো মুখোমুখি রাখবো, এই 2 4 আর 2 6। এবার আমরা জানি সমযোজী বন্ধন কি হয়, পরস্পর ইলেকট্রনের মিউচুয়াল শেয়ারিংয়ে হয়। কারণ অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষপথে 6টা আছে। তো এবার আমরা জানি ধরতে পারে কটা, ম্যাক্সিমাম 8টা। অক্সিজেন বলছে আমি যদি আরও 2টো ইলেকট্রন পাই তাহলে কি হবে, আমার অষ্টক পূর্ণ হবে। তাই অক্সিজেন মিউচুয়ালি এই অক্সিজেনের ইলেকট্রন 2টো ইউজ করবে, আবার এই অক্সিজেনও 2টো ইলেকট্রন ইউজ করবে। তার মানে আমি যদি এইভাবে দেখি, একটা সার্কেল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনে কিন্তু সর্ববহিস্থ কক্ষপথে 2 4 6 8টা হয়ে গেছে। আবার এই অক্সিজেনেরও কিন্তু আমার কি হয়েছে, 8টা ইলেকট্রন হয়ে গেছে। তার মানে দুটোরই মিউচুয়াল 2টা করে ইলেকট্রন শেয়ার করাতে দুটোরই মধ্যে কিন্তু আমার কি হয়ে গেল, 2টো অক্সিজেন পরমাণুরই অষ্টক পূর্ণ হয়ে গেল, তাই তারা সুস্থিত হয়ে গেল। বোঝা গেল? এবার একটা ইলেকট্রন জোড় যখন শেয়ার করা হয় তখন আমরা একটা বন্ধন দিই, এখানে 2টো জোড়া শেয়ার হয়েছে, তাই এটাকে লিখবো এভাবে, অক্সিজেন 2টো জোড়া শেয়ার হয়েছে মানে ডাবল বন্ড ও। বোঝা গেল? এটাই হলো আমার O2 অণু। বোঝা গেছে? বোঝা গেল? আর এইখানে এই ডটগুলো কি, লুইস ডট। বোঝা গেল? তাহলে একটা অণুর গঠনও হয়ে গেল, ঠিক। এবার আসি আমরা যৌগ গঠনে। এবার যৌগে আমরা জানি 2 ধরনের হয়, একটা হয় আয়নীয়, একটা হয় সমযোজী। একদিকে হবে আয়নীয়, একদিকে হবে সমযোজী, ঠিক আছে। এবার আয়নীয় যৌগের মধ্যে আমরা নেব NaCl, আমরা NaCl গঠন করে দেখাবো, ঠিক আছে। তার জন্য আমার 2টো ইলেকট্রন বিন্যাস লাগবে। সোডিয়ামের কত, পরমাণু ক্রমাঙ্ক 11, তাহলে ইলেকট্রন কটা, 11টা, 2 8 1। ক্লোরিনের কত, 17, তাহলে কত, 2 8 7। এবার বন্ধনে পার্টিসিপেট কারা করে, সর্ববহিস্থ কক্ষপথ, তাই না, সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন। তাহলে সর্ববহিস্থ যেমন KLm, এরও KLm। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে এই এম কক্ষপথটা বন্ধনে অংশগ্রহণ করবে, সোডিয়ামের ক্ষেত্রেও এমটা। তাহলে সোডিয়াম লিখে আমি কি করব, ওর চারিদিকে আমি আর নিউক্লিয়াস আঁকলাম না, কক্ষপথই এঁকে দিলাম। কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন, ঠিক। এবার সোডিয়াম বলছে যে এই ইলেকট্রনটার জন্য আমার এই কক্ষপথটা আছে, এটা যদি আমি বের করে দিই তাহলে আমার কক্ষপথ থাকবে না, তাহলে আগের 2টো কক্ষপথ আমার পূর্ণই থাকবে 2 8, তাহলে আমি এমনিও সুস্থির হয়ে যাব। তো সোডিয়াম বলবে আমি ইলেকট্রনটা বের করে দিব, একটা ছেড়ে দেবো বাইরে, কিন্তু নিবে কে, ক্লোরিন বলছে যে আমার, এটা ক্লোরিনের যদি আঁকি, ক্লোরিন বলছে আমার সর্ববহিস্থ কক্ষপথে কটা আছে, 7টা, তাহলে 2 4 6। এবার যেটা জোড়াইনি ওটাকে একাই আঁকলাম, 7টা। ক্লোরিন বলছে ভাই আমাকে তোর একটা ইলেকট্রন দিয়ে দিই, তাহলে কি হবে, আমার 8টা হয়ে যাবে, অষ্টক। তখন সোডিয়াম কি করবে, এই ইলেকট্রনটা এখান থেকে এর কক্ষপথে দিয়ে দেবে। বোঝা গেল? তাহলে কি হবে, সোডিয়ামের এই বাইরের কক্ষপথ চলে যাবে, সোডিয়াম কি হবে, 2 8 হয়ে যাবে, 10, একটা ইলেকট্রন চলে গেল ক্লোরিনে। আর এই ক্লোরিন কত হবে, 2 8, 7 থেকে 2 8 8, তাহলে ক্লোরিনের অষ্টক পূর্ণ হয়ে যাবে। এবার যেহেতু সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাই আমরা জানি ওর পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা কি হবে, 1 বেড়ে যাবে, তাই ওটা Na+ এ কনভার্ট হবে। বোঝা গেল? আর ক্লোরিনে যেটা একটা ইলেকট্রন ঢুকে গেল, তাই ওটা হবে Cl-। বোঝা গেল? তাহলে Na+ এর গঠনটা কিরকম হবে, তাহলে সোডিয়াম থাকবে যেখানে আমার 2টো কক্ষপথই থাকবে, K আর L, কারণ M নেই, K তে থাকবে 2টো আর L এ থাকবে 8টা, 2 4 6 8। বোঝা গেল? তাহলে এর গঠনটা হয়ে যাবে 2 8, সিম্পলি K আর L এ আছে, এই M ইলেকট্রনটা চলে গেছে ক্লোরিনে। আর ক্লোরিন মাইনাসের কীরকম হবে, 2 8 7 ছিল, আরেকটা পেয়ে গেছে, 8 হবে। ক্লোরিনের কীরকম হবে, প্রথমটাতে 2টো, তারপরটাতে 8টা, 2 4 6 8। এম কেতে হলো 2টো, এল এ 8টা, এবার এম এও 8টা, তাহলে আরেকটা কক্ষপথ আঁকবো, এখানে 2 4 6 8, ইলেকট্রনগুলো জোড়ায় আঁকবো। বোঝা গেল? তাহলে এরকম স্ট্রাকচার হলে এবার আমরা জানি স্থির তড়িতাকর্ষণ বলের জন্য Na+ আর Cl- আয়ন পরস্পর কাছাকাছি চলে আসে, যেহেতু বিপরীত আধান, তখন ওটা কি হয়, NaCl তৈরি হয়ে যায়।
বোঝা গেল। তাহলে এটা একটা আয়নীয় যৌগ। এবার সমযোজী, যেমন সমযোজীর উদাহরণ তো এই উপরেরটাও, কারণ এখানে সমযোজী বন্ধন তৈরি হয়েছে, এটা অণু গঠনও। আমরা তার একটা যৌগ দেখিয়ে দিই, যেমন এখানে নিই আমরা জল, ঠিক আছে। জলে কি হয়, এবার অক্সিজেনে আমরা অলরেডি দেখেছি অক্সিজেনের কত হয় 2, 6। তো অক্সিজেনের সর্ববিষ্ট কক্ষপথে কটা আছে, 6টা। তাহলে একে নিয়ে অক্সিজেনের সর্ববিষ্ট কক্ষপথে আছে 6টা। আমরা এইভাবে করব, কীভাবে করব, এখানে 2টো রাখবো, নিচে 2টো রাখি, 4টা, ঠিক আছে। আর এই সাইডে একটা করে রাখবো, 5টা, 6টা, ঠিক আছে। এবার অক্সিজেন বলছে আমার তো সর্ববিষ্ট করে 6টা আছে, আরও 2টো পেলে ভালো হয়, আমার অষ্টক পূর্ণ হয়ে যাবে। এবার হাইড্রোজেন আছে, হাইড্রোজেন বলছে আমি তো একটা দিতে পারবো, তাই 2টা হাইড্রোজেন বলছে আমরা দুজন একটা একটা করে দিয়ে দেবো, তাহলে কি হবে, 8টা হয়ে যাবে। তাহলে হাইড্রোজেনের আবার পরমাণু কি, হাইড্রোজেনে একটাই থাকে প্রোটন, তাই একটা ইলেকট্রন থাকে একটা হাইড্রোজেনের। তাহলে কি করবে, ওই একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন দিবে, আমি এইচ পাশে লিখে দিলাম, এদিকেও আরেকটা হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন দেবে, ঠিক। এক্ষেত্রে কি হলো, তাহলে অক্সিজেনের কিন্তু দেখতে পেলাম মিউচুয়াল শেয়ার করে 8টা ইলেকট্রন হয়ে গেল, ইলেকট্রনের চাহিদা পূর্ণ হয়ে গেল অক্সিজেনের 8টা ইলেকট্রনের। হাইড্রোজেনেরও কিন্তু হয়ে গেল, কারণ প্রথম কক্ষপথে ম্যাক্সিমাম 2টোই থাকতে পারে, হাইড্রোজেনের কাছে একটা ছিল, হাইড্রোজেনে একটা পেয়ে গেল, তাহলে এই যে হাইড্রোজেনেরও 2টো করে হয়ে গেল। তাহলে হাইড্রোজেনেরও প্রথম কক্ষপথ পূর্ণ হয়ে গেল, অক্সিজেনেরও দ্বিতীয় কক্ষপথ পূর্ণ হয়ে গেল, বোঝা গেল। তাহলে সুস্থির হয়ে গেল। এবার আমরা জানি একটা ইলেকট্রন জোড়া শেয়ার করলে কি হয়, একটা বন্ধন হয়। তাহলে এই দিকেও কিন্তু আরেকটা হাইড্রোজেন আর 2টো ইলেকট্রন থেকে গেল। আমরা যেগুলো ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করবে না জোড়া জোড়ায় লিখবো, বোঝা গেল। তাহলে এটাই কি হলো আমার, এটাই হয়ে গেল আমার জল H2 অণুর কি লুইস ডট গঠন, বোঝা গেল। এখানেও আমরা লিখতে পারি অক্সিজেনে যেহেতু 2টো বন্ধন ছাড়া আরও 4টা ছিল, আমরা এভাবে লিখতেই পারি 2, 2, 4, 2, 2, 4, বোঝা গেছে। তাহলে এটা হলো O2 অণুর লুইস ডট গঠন, এটা হলো আমার জলের লুইস ডট গঠন। তাহলে বোঝা গেল লুইস ডট গঠন কি জিনিস। লুইস ডটে বিজ্ঞানী লুইস প্রবর্তন করেছে, তাই লুইস ডট মানে হলো ইলেকট্রনগুলোকে আমরা ডট বা বিন্দু হিসাবে ধরবো। এর প্রয়োগ আমরা দেখলাম যে একটা পরমাণু কি করে, পরমাণুর গঠনও প্রকাশ করা যায় লুইস ডট দিয়ে। একটা পরমাণু কিভাবে আয়নে কনভার্ট হয় ওটাও দেখলাম, আয়ন থেকে আয়নীয় বন্ধন কিভাবে হলো ওটাও দেখলাম, একটা পরমাণু অণু কিভাবে তৈরি করতে পারে সমযোজী বন্ধনে ওটাও দেখলাম, আর একটা সমযোজী যৌগ কীভাবে গঠন করে ওইটাও আমরা দেখলাম, ঠিক আছে। তাহলে আশা করি ভিডিওটার পর লুইস ডট সম্পর্কে সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকের। আজ তাহলে এতটাই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। গুড নাইট, বাই বাই।